ভাবো তো, মাত্র 10 বছরের একটি মেয়ে নিজেই স্বীকার করছে সে নাকি নিজের 7 বছরের ছোট্ট ভাইকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এতটুকু একটি শিশু এমন ভয়ঙ্কর কাজ করতে পারে, নাকি এই স্বীকারোক্তির আড়ালে লুকিয়ে আছে এমন এক নিষ্ঠুর সত্য যা পুরো দেশকেই স্তব্ধ করে দিয়েছিল? একজন নতুন আইনজীবী, 2 অসহায় ভাই বোন, আর একটি পরিবারের বন্ধ দরজার পেছনে বছরের পর বছর চলতে থাকা অমানবিক নির্যাতনের গল্প। শুধু গল্প নয়, এক ভয়ানক সত্য ঘটনা। 2013 সালে ঘটে যাওয়া এক নিষ্ঠুর সত্য ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই মুভিটি, যেই মুভি সাড়া ফেলে দিয়েছিল পুরো কোরিয়া জুড়ে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পে শুরু হয় জাং নামের এই লোককে দেখিয়ে। সদ্য ল পাশ করা জাং ইন্টারভিউ দিতে এসেছে একটি অফিসে। তার সাথে আরও 4 জন এখানে এসেছে ইন্টারভিউটা দিতে। ইন্টারভিউয়ার তাদের 5 জনকেই একটি প্রশ্ন করে। সেই 4 জন ওই ইন্টারভিউয়ারদের ইমপ্রেস করার জন্য তাদের কথায় একমত পোষণ করে উত্তর দিচ্ছিল, কিন্তু জাং সেটা করে না। সে তার নিজের মতো করে উত্তর দেয়, আর এই জন্যই জাংয়ের উত্তর ইন্টারভিউয়ারদের পছন্দ হয় না, আর এই জবটিও সে পায় না। জাং তার লয়ার বন্ধুদের সাথে ইন্টারভিউয়ের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিল। তখনই তার বন্ধুরা বলে, তুমিও বাকি 4 জনের মতোই উত্তর দিতে। তবে জাং তাদের সাথে কোনোভাবেই একমত হতে পারে না। এরপরেই দেখানো হয় মা হারা 2 জন ভাই বোনকে। তারা দুজনই বাবার সাথে থাকে। বড় বোনের নাম দাবিন এবং ছোট ভাইটির নাম মিনজুন। মিনজুনের জন্মের পরই তার মা মারা যায়, তাই সে জানে না তার মা দেখতে কেমন। সে দাবিনকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে করে তার মায়ের ছবি আঁকছিল, কিন্তু অনেক আগেই মা মারা যাওয়ায় দাবিনেরও তার মায়ের চেহারা ঠিক মনে নেই। সে প্রতিবারই তার মায়ের আলাদা আলাদা বিবরণ দিয়ে থাকে, আর এই জন্যই মিনজুন তাকে জিজ্ঞেস করে সে কেন বারবার তার মায়ের ভিন্ন চেহারার বিবরণ দেয়। তবে দাবিনের কাছে এর কোনো উত্তর নেই। দাবিন খুব ছোট হলেও সে মিনজুনকে একজন মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়েই যত্ন করে বড় করছে। খাবার দাবার খেয়ে মিনজুন যখন ঘুমিয়ে পড়ে, দাবিন তার মায়ের ছবিগুলোকে দেখতে থাকে, কিন্তু সেই ছবিগুলোতে তার মায়ের কোনো চেহারা ছিল না। আসলে দাবিনের বাবাই এই ছবিগুলো থেকে তার মায়ের চেহারাগুলোকে ছিঁড়ে ফেলেছে। কিছুক্ষণ পর দাবিনের বাবা বাড়ি ফিরে আসে, যেটা দেখে দাবিন একদমই জড়সড় হয়ে যায়, যার থেকেই বোঝা যায় সে তার বাবাকে কতটা ভয় পায়। এরপর তার বাবা দাবিন এবং মিনজুনকে রেডি হতে বলে, আর তাদেরকে নিয়ে আসে একটি রেস্টুরেন্টে। আসলে সে তাদেরকে নিয়ে এসেছে জিসুক নামের একজন মেয়ের সাথে দেখা করানোর জন্য। সে জিসুক নামের এই মেয়েকে আবার বিয়ে করেছে। দাবিনের বাবা তাদেরকে তাদের নতুন মায়ের সাথে দেখা করিয়ে দেয়, আর এই নতুন মাকে দেখে দাবিন এবং মিনজুন দারুণ খুশি হয়। এতদিন পর হলেও তারা তাদের একজন মা পেয়েছে। শুরুতে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। 2 ভাই বোন নতুন মা জিসুককে পেয়ে সব কষ্ট ভুলে গেছিল। ক্লাসেও দাবিন এখন খুবই প্রাণবন্ত একজন মেয়ে। স্কুল ছুটির সময় মিনজুন এখানে এসেছে দাবিনকে স্কুল থেকে নিয়ে যেতে। যাবার সময় একটি ব্রিজের ওপর থেকে মিনজুন কাগজের এরোপ্লেন উড়িয়ে দেয় আর বলে, আমরা 100টা কাগজের এরোপ্লেন উড়িয়েছিলাম, তাই ঈশ্বর খুশি হয়ে আমাদেরকে একজন নতুন মা দিয়েছেন। জিসুকও তাদের খুব ভালো দেখাশোনা করত। সে দাবিনের চুল বেঁধে দিত, তাদেরকে স্নান করিয়ে দিত। তবে এরপর সেই শান্তি আর বেশি দিন টেকে না। একদিন খাবার টেবিলে বসে জিসুক মিনজুনকে হাত দিয়ে খেতে দেখে। তাকে চপস্টিক ইউজ করতে বলে, কিন্তু ছোট্ট মিনজুন এই বয়সে চপস্টিক ব্যবহারই করতে পারছিল না। সে চপস্টিক দিয়ে খাবার খাওয়ার সময় বারবার তার খাবার নিচে পড়ে যাচ্ছিল। এতেই জিসুক খুবই রেগে যায়, আর এরপর থেকেই দেখা যায় তার আসল রূপ। সে তার চুল বাঁধতে শুরু করে, আর এই দৃশ্য দেখেই বোঝা যায় সে এরপর সেই 2 জনকে কতটা মারধর করবে। এদিকে জাং একের পর এক ইন্টারভিউয়ে রিজেক্ট হয়ে ডিপ্রেসড হয়ে পড়ে। জাংয়ের বোন জাংকে এসে বলে, আমি তোমাকে নিজের ছেলের মতন করে কি এই জন্যই বড় করেছিলাম? কেন তুমি যে চাকরিটার অফার পেয়েছো সেটাকে অ্যাকসেপ্ট করছো না? জাং বলে, আমি কেন এরকম চাকরি করতে যাব? আমি ল নিয়ে পড়াশোনা করেছি কি বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য? জাং আসলে একটি চিলড্রেন এইড সোসাইটিতে জব পেয়েছে। তার কাছে মনে হয় সে এই ধরনের কাজ করতে কমফোর্টেবল নয়। কিন্তু যখন তার বোন বলে চাকরি না করলে তাকে এই বাড়ি ছেড়ে দিতে হবে, তখন জাং আর কোনো উপায় না পেয়ে বোনের কথায় রাজি হয় সেই কাজটি করতে। সে অফিস জয়েন করতে আসে। অফিসের ম্যানেজার জাংয়ের সাথে সুজাংয়ের পরিচয় করিয়ে দেয়। সুজাং আসলে তার এই জবটি ছেড়ে দিচ্ছে, আর তার জায়গাতেই জাং এসেছে এখানে নতুন করে কাজ করতে। অন্যদিকে জিসুক রাতে দাবিন এবং মিনজুনকে খাবার দিলে মিনজুন আবারও ঠিকঠাক চপস্টিক ইউজ করতে পারছিল না।
সে খেতে গিয়ে বারবার তার খাবার টেবিলে ফেলছিল। জিসুক এইবারও রেগে যায়, আর এরপরই সে তার চুল বাঁধতে শুরু করে, যেটা দেখে দাবিন প্রচণ্ড ভয় পেতে শুরু করে। সে দাঁড়িয়ে জড়সড় হয়ে বলে, আমি তাকে শিখিয়ে দেব, এবারের মতো ক্ষমা করে দাও। তবে জিসুক কোনো কথা শোনে না, তাকে প্রচণ্ড মারধর করে এবং দাবিনের গলা চেপে বলে, আমি তোমাকে বলেছিলাম তাকে ঠিকঠাক চপস্টিক ইউজ করা শিখিয়ে দিতে, এই ভুল যেন আর কখনো না হয়। পরের দিন দাবিন স্কুলে এলেও সে ক্লাসে আসে না, বরঞ্চ সেখান থেকে সোজা বেরিয়ে যায় পুলিশের কাছে কমপ্লেন্ট জানানোর জন্য। আর পুলিশ চিলড্রেন এইড সোসাইটিতে কল করে এই কেসটি জানায়। জাং এবং সুজাং এসে পুলিশ স্টেশনে দাবিনকে দেখতে পায়, কিন্তু পুলিশ মনে করে আজকালকার বাচ্চাগুলো খুবই অবাধ্য হয়ে গেছে। মা বাবা একটু শাসন করলো কি না করলো তাতেই তারা তাদের এগেইনস্টে কমপ্লেন করতে চলে আসে। সুজাং যখন দাবিনের কাছে যায়, দাবিন বারবার জিজ্ঞেস করতে থাকে, আমি তো জানতাম আমাদের সাথে কিছু ভুল হলে পুলিশের কাছে আসা উচিত, আমি কি কোনো ভুল করেছি? সবাই চুপ করে থাকলেও দাবিন যখন এই কথাটাই জাংকে জিজ্ঞেস করে, তখন জাং তাকে বলে, তুমি কোনো ভুল করনি, তুমি ঠিক কাজই করেছ। এরপরই সুজাং পুলিশকে নিয়ে দাবিনের বাড়িতে আসে। জিসুক দরজা খুলে পুলিশকে দেখেই দাবিনকে জড়িয়ে ধরে আদর করতে থাকে, যেন সে দাবিনের জন্য অনেক টেনসড হয়েছিল। সুজাং বলে, সে আপনার নামে কমপ্লেন জানিয়েছে, আপনি তার গলা চেপে ধরেছেন। জিসুক বলে, আমার ছেলেমেয়েরা এখন মিথ্যে বলতেও শুরু করে দিয়েছে। সুজাং বলে, আপনাকে ফ্যামিলি কাউন্সিলে যেতে হবে। সিজুক জানায়, আমি দাবিনের জন্য সব কিছু করতে রাজি। আর এই সব কথোপকথনের মাঝেই জাং দেখতে পায় রুমের আড়াল থেকে আরও একটি ছোট্ট বাচ্চা তাদের দিকে তাকিয়ে আছে। তাকে দেখেই জাংয়ের কিছুটা অস্বাভাবিক লাগে। এরপর ফিরে এসে জাং সুজাংকে বলে, তোমার মনে হচ্ছে না তার মা একটু বেশি কেয়ার দেখাচ্ছে? সুজাং বলে, হ্যাঁ, তবুও আমাদের কিছু করার থাকে না, আমরা কেবল চেষ্টা করে দেখতে পারি, তাদের প্যারেন্টসদের বুঝিয়ে বলতে পারি। আলটিমেটলি সমস্ত ডিসিশন তাদের প্যারেন্টসরাই নেবে, আর এই জন্যই আমি আমার জবটি ছেড়ে দিচ্ছি। এদিকে জিসুক পুলিশের কাছে কমপ্লেন করার জন্য আজ রাতে দাবিনকে প্রচণ্ড মারধর করে। ভয়ে মিনজুন এক কোণে কানে হাত দিয়ে বসে কান্না করতে থাকে, আর জিসুক দাবিনকে প্রচণ্ড মারধর করে ভেজা শরীরে সারা রাতের জন্য ফেলে রাখে সেই ভেজা বাথরুমে। এরপর সে দাবিনের বাবার কাছে জানতে চায়, আমরা কতদিন আর তাদের সাথে থাকব? আমি তাদের সাথে একদমই থাকতে পারছি না। তবে দাবিনের বাবা বলে, তুমি কি ভুলে যাচ্ছ আমরা প্রতি মাসে তাদের জন্য টাকা পাচ্ছি, চাইল্ড ওয়েলফেয়ার থেকে প্রতি মাসেই টাকা আসছে, তাই যাই করো ভেবে চিন্তে করো। পরের দিন স্কুলে এসে দাবিন তার ক্লাস টিচারকে তার সৎ মায়ের ব্যাপারে বলতে চাচ্ছিল। দাবিনের টিচার দাবিনের গলায় কিছু স্পষ্ট দেখতে পায়। সে জিজ্ঞেস করতেই যাবে, তবে তখনই একটা ফোন আসলে সে চলে যায়। মিনজুন বলে, তুমি কেন সেই চিলড্রেন এইড সোসাইটির আঙ্কেলের কাছে সাহায্য চাইছো না? দাবিন মিনজুনকে নিয়ে জাংয়ের অফিসে আসে। জাং তাদের নিয়ে ঘুরতে বের হয়। দাবিন বলে, আচ্ছা, আমরা কি আপনাকে বিরক্ত করছি? দাবিন বিরক্ত বোধ করলেও সে বলে না। জাং প্রথমবার মিনজুনকে বার্গার খাওয়াতে নিয়ে আসে। মিনজুন সেটা খেতে পারছিল না দেখে দাবিন তাকে বার্গার কি করে খেতে হয় শিখিয়ে দিচ্ছিল। তবে তখনই খাবার পড়ে গেলে মিনজুন ভীষণ ঘাবড়ে যায়। সে উঠে দাঁড়ায় আর ভয়ে ভয়ে বলতে থাকে, খাবার পড়ে যাচ্ছে তো, খাবার পড়ে গেলে খুবই অসুবিধা হবে। জাং মিনজুনকে শান্ত হতে বলে। দাবিন প্রশ্ন করে, আচ্ছা, মা কেমন হয়? জাং বলে, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমার মা অনেক আগেই মারা গেছেন। তবে আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম প্রায় সময়ই আমি রাতে বিছানা ভেজাতাম। লাইট অফ হয়ে যাওয়ার পরই আমি ভয় পেয়ে যেতাম। একদিন মা আমার ঘরের পুরো সিলিং জুড়ে সেই গ্লোয়িং স্টার লাগিয়ে দেয়, যেটা রাতের অন্ধকারে জ্বলজ্বল করতো, আর তাতেই আমার সমস্ত ভয় কেটে যেত। মিনজুন দাবিনকে বলে, দিদি, মায়ের পাশে যে মানুষগুলো রয়েছে হয়তো সেই সেম ছবি তাদের কাছেও আছে। দাবিনের মিনজুনের এই কথাটা বেশ লজিক্যাল মনে হয়, তাই সে পরের দিন সাহায্য চাইতে জাংয়ের অফিসে আসে। জাং তাদের আসতে দেখেই অনেকটা বিরক্ত হয়। দাবিন তার মায়ের নষ্ট ফটোটা দিয়ে বলে, আপনি আমার মায়ের পাশের মানুষগুলোকে খুঁজে দিতে পারবেন? জাং বলে, না, সেটা আমার কাজ নয়। জাং তার ম্যানেজারকে এসে বলে, আমার প্রতিদিন তাদের সময় দিতে ভালো লাগছে না। তখন ম্যানেজার বলে, ওরা তোমার কাছে প্রতিদিন আসছে কারণ ওরা তোমাকে পছন্দ করে। যদি তুমি কাজটাকে ভালো না বাসো তাহলে ছেড়ে দিতে পারো। জাংয়ের কিছুই করার থাকে না। সে দাবিন এবং মিনজুনকে নিয়ে চিড়িয়াখানায় আসে। সেখানে দাবিন এবং মিনজুন ভীষণ আনন্দ করে। বাড়ি এসে জাং তার বোনকে বলে, এই বাচ্চাগুলো আমাকে খুব বিরক্ত করছে, আমি জবটা সত্যি ছেড়ে দিতে চাই। তবে জাংয়ের বোন বলে, এমনটা করো না, তুমি তাদের সাথে সবসময় কাইন্ড থাকার চেষ্টা করো। পরের দিন জাং দাবিন এবং মিজনকে নিয়ে আর্ট স্কুলে আসে।
তখনই জাংকে কল করে নতুন একটা ইন্টারভিউয়ে ডাকা হয়। দাবিন জাং তার এই জবটি ছেড়ে দিবে শুনে মন খারাপ করে। মিনজুন তাকে যেতে নিষেধ করে, তবে জাং তখন $50 মিনজুনকে দিয়ে বলে, এই টাকাটা নিয়ে তোমরা বার্গার খেয়ে নিও। তবে মিনজুন জেদ করে বলে সে জাংকে ছাড়া কিছুতেই বার্গার খেতে যাবে না। তখন জাং বলে, তাহলে টাকাটা যত্ন করে রাখো, নেক্সট টাইম আমি যখন আসব এটা দিয়েই আমরা বার্গার খেতে যাব। মিনজুন জেদ করে বলতে থাকে কালই যেতে। জাং মিনজুনকে শান্ত করতে চায়, তবে কিছুতেই সে শান্ত হচ্ছিল না। এই জন্যই সে তার গাড়িতে রাখা একটি গরিলা টেডি মিনজুনকে দিতে চায়, কারণ এটা সে আগের দিন নিতে চেয়েছিল। তখন দাবিন জাংয়ের কাছে তার কন্ট্যাক্ট নাম্বার চায়, কিন্তু নাম্বারের পরিবর্তে জাং তাকে পুরো ভিজিটিং কার্ডটাই দিয়ে দেয়। রাতে জাং ইন্টারভিউ দিতে আসে। বস তাকে একটি বই দিয়ে বলে, তুমি এই বইটি পড়েছ? জাং বলে হ্যাঁ। বস বলে, আমি রাইটারের কথার সাথে একমত নই। আমাদের অন্যের কথা ভেবে সময় নষ্ট করা একদমই উচিত নয়। তোমার কি মনে হয়? জাং এইবার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বসকে ইমপ্রেস করার জন্য বসের কথায় একমত পোষণ করে। ফলে বস ইমপ্রেস হয়ে আগামী সপ্তাহ থেকেই তাকে জবে জয়েন করতে বলে। আর এতেই জাং খুবই খুশি হয়ে যায়। তার সাথে সাথেই সে যেন অনেকটা স্বস্তিও পায়। এরপর জাং তার বোনের থেকে বিদায় নিতে আসে। এদিকে মিনজুনও বার্গার খাওয়ার জন্য জাংয়ের অপেক্ষা করতে থাকে। জাং রাস্তায় দাবিন এবং মিনজুনকে দেখে থামতে চায়, তবে পেছন থেকে হর্ন বাজতেই সে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। দাবিন এবং মিনজুন জানতে পারে জাং তার জব ছেড়ে দিয়েছে। তবুও মিনজুন আশায় থাকে জাং আসবে, তাকে নিয়ে বার্গার খাওয়াতে যাবে। বাড়ি ফিরে দুজনেই দেখতে পায় জিসুক প্রচণ্ড রেগে আছে, কারণ সে ওই জাংয়ের ভিজিটিং কার্ডটা খুঁজে পেয়েছে। জিসুক বলে, তুমি আমার নামে আবার রিপোর্ট করতে গেছিলে। এই বলেই সে দাবিনকে প্রচণ্ড মারধর করে, এতটাই মারে যে দাবিনের কানের পর্দাটাও ফেটে যায়। এরপর সে দাবিনের বাবাকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এমন একজন মহিলার সাথে কেমন করে দুটো বাচ্চা করতে পারলে। দাবিনের বাবা বলে, সেটা কোনো রকমে হয়ে গেছিল। পরের দিন দাবিন স্কুলে এসে ক্লাস করার সময় সেন্সলেস হয়ে যায়। ক্লাস টিচার দেখতে পায় তার কান দিয়ে রক্ত ঝরছে। আর এরপরেই সে জাংকে কল করে জানায় দাবিন অসুস্থ, সে শুধু আপনার সাথেই কথা বলতে চাইছে। জাং বলে, আমি সিওলে একটি আর্জেন্ট কাজে আছি, আমার মনে হয় না আমি আসতে পারবো। কিন্তু জাং নিজের মনকে বোঝাতে পারে না। সে মাঝরাতে দাবিনকে দেখতে হাসপাতালে আসে। দাবিন জাংকে দেখে নিজের সব কষ্ট ভুলে যায়। সে জাংয়ের হাত ধরে বলে, আচ্ছা, যদি কোনো সন্তানের অনিচ্ছাকৃতভাবে জন্ম হয় তাহলে কি তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই? বাবা বলছিল আমি তার জন্য শুধু একটা আমি ভুলবশত জন্ম নিয়েছি, এই জন্যই কি আমাকে এইভাবে মারা হচ্ছে? তুমি কি আমাকে এবং মিনজুনকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যাবে? আমরা ভালো হয়ে থাকবো, তোমাকে কোনো রকম ডিস্টার্ব করব না। জাং বলে, আমি আর এখানে আসবো না, সিওলে আমার চাকরি হয়ে গেছে। এই কথাটা শুনে দাবিন প্রচুর কষ্ট পায়। পরের দিন জাং চিলড্রেন এইড সোসাইটির ম্যানেজারের সাথে কথা বলতে আসে। জাং বলে, দাবিনের সৎমা রোজ তাকে মারধর করছে, আপনি কিছু করতে পারছেন না, তার নামে রিপোর্ট করুন। ম্যানেজার বলে, আমরা সোশ্যাল ওয়ার্কার, তাদের প্যারেন্টস নই, তুমি কি তাকে মারতে নিজে চোখে দেখেছ? তাছাড়া দাবিন ইতিমধ্যেই স্টেটমেন্ট দিয়েছে সে খেলতে গিয়ে পড়ে গেছে। জাং জিসুকের সাথে কথা বলতে আসে। সে বলে, তুমি কেমন করে দাবিনকে এইভাবে মারতে পারলে? জিসুক বলে, সেই কেসটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে, আর আপনি মনে হয় দাবিনের স্টেটমেন্ট শোনেননি। জাং দাবিনের বাবার সাথেও কথা বলতে আসে, কিন্তু দাবিনের বাবা উল্টে জিসুকের পক্ষ নিয়েই কথা বলে। জাং বাড়ি ফিরে এসে নিজের মায়ের ফটোগুলোকে দেখতে থাকে। তখন সে দাবিনের দেওয়া সেই ফটোটিও দেখতে পায়, যেই ফটো দেখে সেই মহিলাদের খোঁজার কথা বলেছিল। জাং সমস্ত চেষ্টা করেও দাবিনের কোনো রকম সাহায্য করতে পারে না, আর এই জন্যই সে আবার সিওলে ফিরে আসে। সে তার নতুন কাজে মনোযোগী হয়ে ওঠে। নতুন বস তাকে নতুন একটা গাড়িও গিফট করে। অন্যদিকে স্কুলে এসে দাবিন তার বন্ধু হোর ফোন থেকে জাংকে কল করে, কিন্তু জাং ফোনটা রিসিভ করে না। মিনজুন রাতে জানতে চায় জাং কবে দেখা করতে আসবে। দাবিন বলে, জাং আঙ্কেলও অন্য সবার মতোই। মিনজুন বলে, তাহলে কি আমাদের অন্য কেউ সাহায্য করতে আসবে? দাবিন বলে, কেউ আমাদের সাহায্য করতে আসবে না। মিনজুন তখন সেই $50 দেখিয়ে বলে, তুমি মিথ্যে বলছো, জাং আঙ্কেল বলেছিল সে আমার সাথে বার্গার খেতে যাবে। তখনই জিসুক ভেতরে এসে মিনজুনের কাছে $50 দেখতে পায়। সে ধারণা করে মিনজু তার ওয়ালেট থেকে এই $50টা চুরি করেছে। সে মিনজুকে টাকাটা দিতে বলে, তবে মিনজুন রাজি হয় না। জিসুক তখন দাবিনকে মারতে শুরু করে। সে দাবিনকে অর্ডার দেয় দাবিন যেন মিনজুনকে পানিশ করে। মিনজুন ভয়ে কাঁদতে থাকে। জিসুক দাবিনকে বলে, আমি তোমাকে যেভাবে পানিশমেন্ট দেই তুমিও ঠিক সেইভাবেই তাকে পানিশ করবে। দাবিন জিসুকের কথা মতো মিনজুনকে মারতে আসে, কিন্তু মিনজুনের কান্না করা মুখটা দেখে সে ইমোশনাল হয়ে যায়।
মিনজুনকে জড়িয়ে ধরে। জিসুক ভীষণ রেগে যায়। সে ছোট্ট মিনজুনকে নির্মমভাবে মারতে থাকে। তাদের চিৎকার আশেপাশের মানুষজন সবাই শুনতে পায়, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসে না। সবাই বিরক্ত বোধ করে এড়িয়ে চলে। ছোট্ট মিনজুন তার সৎ মায়ের মার সহ্য করতে না পেরে সেদিন রাতেই মারা যায়। দাবিন যেন একেবারেই নিঃস্ব হয়ে পড়ে। পরের দিন সকালে দাবিনের টিচার জাংকে কল করে জানায় মিনজুন মারা গেছে। জাং তখনই টিচারের সাথে দেখা করতে আসে। টিচার জানায় পুলিশ বলেছে মিনজুন বার্গার খাওয়ার জন্য তার মায়ের ওয়ালেট থেকে $50 চুরি করেছিল। তারা বলছিল সেই টাকাটা দাবিনকে সে দিচ্ছিল না, তাই দাবিন মারতে মারতে তার ভাইকে মেরে ফেলেছে। এই কথা শোনার পর জাংয়ের অনুশোচনা হতে থাকে, কারণ তার জন্য আজ মিনজুন পৃথিবীতে নেই। সে মিনজুনকে কথা দিয়েছিল যে এই $50 দিয়ে তারা বার্গার খেতে যাবে। মাত্র $50 মিনজুনের জীবন নিয়ে নিল। এই কথাটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। অন্যদিকে জিসুক দাবিনকে থ্রেট দিয়ে বলে, যদি তোমার ভাইয়ের মতন মরতে না চাও তাহলে সবাইকে বলবে তুমি মিনজুনকে আঘাত করে মেরেছ। তুমি মিনজুনকে পেটে কয়েকবার আঘাত করেছিলে। সে দাবিনকে শিখিয়ে দেয় পুলিশের কাছে কিভাবে দেখাতে হবে কেমন করে সে মিনজুনকে আঘাত করেছিল। পুলিশ আসলে দাবিন পুলিশকে জিসুকে শেখানো কথাগুলো বলে, আর পুলিশ তাকে ধরে নিয়ে যায় থানায়। জাং তখন কথা বলতে দাবিনের বাড়িতে আসে, তবে দেখতে পায় পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। সে দাবিনের সাথে কথা বলতে চায়, কিন্তু দাবিন জাংয়ের ওপরে এইবার আর কোনো রকম আশা রাখে না। কোর্ট জানায় যেহেতু দাবিনের বয়স 10, তাই সে এখনও অপ্রাপ্তবয়স্ক। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সে তার নিজের বাড়িতেই থাকতে পারবে। আশেপাশের সবাই এই নিউজ দেখে হতভম্ব হয়। তারা জানতো সত্যিটা কি, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। জাং পুলিশকে বলে একটা 10 বছরের বাচ্চা কি করে তার ছোট ভাইকে মেরে ফেলতে পারে। সে তার ভাইকে ভীষণ ভালোবাসতো। তাছাড়া আপনি কি করে দাবিনকে বাড়িতে থাকার পারমিশন দিলেন? সেখানে তার সৎমা প্রতিনিয়ত তাকে টর্চার করে। পুলিশ বলে আমিও তাকে সাহায্য করতে চাই, কিন্তু তার নিজস্ব পরিবার রয়েছে। তাছাড়া দাবিন নিজে স্টেটমেন্ট দিয়েছে যে সেই মারতে মারতে তার ভাইকে মেরে ফেলেছে। জাং হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। রাতে দাবিন মিনজুনের গরিলাটা দেখে তার ভাইকে মিস করতে থাকে। সে গরিলাটাকে বলে, আমি কি সবাইকে সত্যিটা বলে দেব? তবে আমাদের বড়দের ভরসা করা উচিত নয়। মিনজুন বড়দের ভরসা করে আজ আমাদের সাথে নেই। সৎমা আমাকেও মেরে ফেলবে যদি আমি সবাইকে বলি। জিসুক পরের দিন মিনজুনের সব জিনিসপত্র ফেলে দিতে আসে, আর সাথেই সে মিনজুনের ওই গরিলাটাকেও ফেলে দেয়। দাবিনের ফ্রেন্ড জাংও এটা দেখতে পায়। সে বুঝতে পারে না যেই গরিলাটা মিনজুনের এতটা প্রিয় ছিল সেটা তার মা কেন ফেলে দিচ্ছে। এদিকে জাং আবার সিওল শহরে এসে তার বসকে বলে, আমি দাবিনকে সাহায্য করতে চাই, এই কেসটা নিয়ে লড়তে চাই। তখন বস বলে, কিছু মানুষ দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, তাদের নিজেদের ভাগ্যকে একসেপ্ট করে নিতে হয়। দাবিনকেও সেটাই করতে হবে। তুমি বরঞ্চ তোমার নিজের আসল কাজে ফোকাস করো। তখন জাং ইমিডিয়েটলি সেই চাকরি থেকে রিজাইন দিয়ে বলে, আমি আসল কেস নিয়েই কাজ করতে যাচ্ছি। এই বলেই সে চলে আসে দাবিনকে সাহায্য করতে। পরের দিন জাং দাবিনের সাথে কথা বলতে তার স্কুলে আসে, কিন্তু দাবিন তাকে দেখেই ইগনোর করে সেখান থেকে চলে যায়। জাংয়ের গিল্ট ফিল হয়, সে সঠিক সময়ে নিজের দায়িত্ব পালন করেনি। যদি সেই দিন সে নিজের দায়িত্ব পালন করত, হয়তো মিনজুন আজও বেঁচে থাকতো। রাতে সে ড্রিঙ্ক করে প্রচুর কান্না করে। তার বন্ধুরা তাকে বোঝাতে থাকে এই কেস নিয়ে না লড়তে। তার এত সুখের চাকরিটা সে কেন ছেড়ে দিল? তবে এই কথা শুনে জাং প্রচণ্ড রেগে যায়। সে তার বন্ধুদের সাথেই মারপিটে জড়িয়ে পড়ে। সকালে জাং তার লয়ার বন্ধু মানের সাথে কথা বলতে আসে। সে সাহায্য চেয়ে বলে, আমাকে সাহায্য করো, এই সব কিছু আমার জন্য ঘটেছে। মান জানায় আমাদের এখন আর কিছু করার নেই, তবে পাবলিক যদি চায় তাহলে আমরা দাবিনকে সাহায্য করতে পারবো। তাই জাং দাবিনের জন্য পাবলিকদের সাপোর্ট নেওয়া শুরু করে। সে দেখতে পায় জিসুক এর আগেও একজন কনভিক্টেড মানুষ ছিল। সে তার রাগের কারণে জেলও খেটেছে। অন্যদিকে জাং দাবিনকে হেল্প করার জন্য একজনের সাহায্য পায়। দাবিনের একজন প্রতিবেশী জাংকে সাহায্য করতে এগিয়ে আসে। জাং তাকে নিয়ে পুলিশ কেস করতে আসে। সে সাক্ষী দেয় জিসুক দাবিনকে প্রতিনিয়ত অ্যাবিউজ করে। এদিকে জাং যখন ডাক্তারের কাছে আসে তখন ডাক্তারও জানায় যে একজন 10 বছরের বাচ্চার পক্ষে কখনোই আরেকটি বাচ্চাকে এত জোরে আঘাত করা সম্ভব নয়। পরের দিন সকালে পুলিশ জিসুককে আইনি নোটিশ পাঠায়। জিসুক সেই নোটিশ দেখেই প্রচণ্ড রেগে যায়। সে আবারও দাবিনকে মারতে থাকে। পুলিশ মানকে কল করে জানায় তারা কেসটি ফাইল করেছে। মান জাংকে বলে, এখন ট্রায়ালের জন্য আমাদের দাবিনের কনফেশন লাগবে। জাং বলে, আমি সেটা করে নেব। জাং দাবিনের বন্ধু হোর সাহায্য নেয়। সে জাংহোকে দিয়ে দাবিনের জন্য গিফট পাঠাতে থাকে।
কিন্তু দাবিন একদিনও গিফটগুলোকে খুলে দেখে না। জিসুক দাবিনকে একটি স্টেটমেন্ট লিখে দেয়, যেটা দেখে সে দাবিনকে লিখতে বলে। সেখানে লেখা ছিল, আমি আমার ভাইকে মেরে ফেলেছি, আমার মা ইনোসেন্ট, আমি আমার মার সাথে থাকতে চাই। হঠাৎই দাবিনের কিছু একটা মনে হয়। সে এক এক করে জাংয়ের দেওয়া সেই গিফটগুলোকে খুলতে থাকে। দেখতে পায় সেখানে জাং তাকে সেই গ্লোয়িং স্টারগুলো পাঠিয়েছে, যেই স্টারগুলোর কথা সে তাকে বলেছিল। আর এরপরই অপর একটি গিফট বক্সে দেখতে পায় একটি ভয়েস রেকর্ডার রয়েছে। সে ওই রেকর্ড প্লেয়ারটিকে শুনতে থাকে, যেখানে জাং বলেছে, দাবিন, অনেক মানুষ তোমাকে নিয়ে চিন্তিত। আমি জানি তুমি কঠোর সময় পার করছো, আমি তোমাকে মিস করছি। আমি তোমার জন্য ব্রিজে অপেক্ষা করব, যেখানে তুমি মিঞ্জুর সাথে খেলা করতে। দাবিন এই সব কিছু শুনেই জাংয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু যখনই সে দরজা খুলবে জিসুক বাড়ি চলে আসে। সে দাবিনের হাতে রেকর্ডারটি দেখতে পায়। দাবিন ভয় পেয়ে যায়। জিসুক রেকর্ডারটি তাকে দিতে বলে। দাবিন মানা করতেই সে আবার তাকে মারতে শুরু করে, তাকে বেধড়ক মারতে থাকে। ঠিক সেই সময়ই তার বন্ধু হো সেখানে এসেছে গিফট দেওয়ার জন্য। তবে সে দাবিনের আর্তনাদ শুনেই জাংকে কল করে বলে জিসুক দাবিনকে আবার মারধর করছে। এদিকে জিসুক রেকর্ডটি শুনে প্রচণ্ড রেগে যায়। সে দাবিনকে বেধড়ক মারতে থাকে। মারতে মারতে সে ঠিক করে সে এইবার দাবিনকে প্রাণেই মেরে ফেলবে। আর এই জন্যই সে একটি কাঠের চেয়ার তোলে তাকে মারার জন্য। তবে তখনই জাং সেখানে চলে আসে। সে দরজা ভেঙে দাবিনকে বাঁচাতে ঘরে প্রবেশ করে। জাং জিসুককে বলে, তুমি নিজেকে মা বলে পরিচয় দাও, তুমি একজন মনস্টার। জাং দাবিনকে হাসপাতালে নিয়ে আসে। কিছুটা সুস্থ হওয়ার পর দাবিনকে সে তার বাড়িতে নিয়ে আসে। জাংয়ের বোন দাবিনকে দেখে জড়িয়ে ধরে। সে দাবিনকে তার রুমে ঘুমোতে দেয়। দাবিন জাংকে বলে, আমি তোমার দেওয়া গরিলাটিকে বাঁচাতে পারিনি, মা সেটাকে ফেলে দিয়েছে। জাং বলে, আমি তোমাকে নতুন আরেকটা কিনে দেব। তখনই দাবিনের বাবা দাবিনকে নিতে আসে। জাং রেগে বলে, আপনি কোন অধিকারে দাবিনকে নিতে এসেছেন? যখন দাবিনকে মারা হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনি দাবিনের সৎমার থেকেও জঘন্য। দাবিনের বাবা বলে, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছো, আমি এখনই পুলিশ কমপ্লেন করব। জাং বলে, এখনই করুন। দাবিনের বাবা তখন বলে, ঠিক আছে, আমি তার সাথে কথা বলেই চলে যাব। তখন জাং বলে, সে এখন আমার ক্লায়েন্ট আর আমি তার লয়ার। দাবিনের বাবা বলে, যতই হোক আমি তার বাবা, তাকে আমার সাথে থাকতেই হবে। এই বলেই সে প্রচণ্ড ঝামেলা করতে শুরু করে। আর এই সব কিছু শুনে দাবিন একদমই থমকে যায়। সে আর কোনো রকম কথা বলতে পারে না। পরদিন সকালে পুলিশ দাবিনের বাবা এবং তার মা জিসুককে অ্যারেস্ট করে নিয়ে যায়। আদালতে জিসুক জাজকে বলে, আমি একজন ব্যর্থ মা হয়েছি, যদিও সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেটাই ছিল আমার দোষ, আমি আমার সেরাটা দিতে পারিনি। এই সব শেষ হয়ে গেলে আমি দাবিনের পুরো খেয়াল রাখব, দাবিনের মা হওয়ার চেষ্টা করব। তবে দাবিনের লয়ার জিসুককে জিজ্ঞেস করে, আপনি দাবিনকে দেখেছেন মিনজুনকে হত্যা করতে? আপনার কি মনে হয় একজন 10 বছরের বাচ্চা মেয়ে এইভাবে কাউকে মারতে পারে, যার ফলে মিনজুন মারা গেল? জিসুক বলে, আমি জানি না, আমি দাবিনকে দেখেছি সে মিনজুনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মান বলে, আপনি কি মিনজুনের মেডিকেল রিপোর্টটা দেখেছিলেন? তার শরীরে অনেক ছোট বড় ইনজুরি ছিল, সেগুলো কি দাবিন করেছিল? জিসুক বলে, আমি কাজের জন্য তেমন বাড়িতে থাকতে পারতাম না, আমি সত্যি জানি না তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল। দাবিনের লয়ার জাংয়ের কাছে জানতে চায় দাবিন কিছু বলেছে কিনা। জাং বলে, তার বাবা আসার পর থেকে সে আর কোনো কথা বলেনি। লয়ার বলে, তাকে স্টেটমেন্ট দিতেই হবে, তাছাড়া আমরা কিছুই করতে পারবো না। বাড়ি আসলে জাংয়ের বোনের ছেলে তার সেই খেলনা গরিলার জন্য অস্থির হয়ে যায়, যেটা জাং মিনজুনকে দিয়েছিল। সে জাংকে এসে বলে, গরিলাটায় সে অনেক কিছু রেকর্ড করে রেখেছিল। জাং শুনে অবাক হয়ে যায়। সে তার বোনকে গিয়ে বলে, গরিলাটায় রেকর্ড হওয়া মানে? জাংয়ের বোন বলে, গরিলার নাকটিতে প্রেস করলেই ভিডিও রেকর্ড হয়। জাং যেন একটা আশার আলো পেল। সে দৌড়ে সেই গার্বেজ রিসাইক্লিং সেন্টারে আসে। এক এক করে সারা রাত ময়লার কারখানায় সেই গরিলাটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। যে একটুখানি আশার আলো সে দেখতে পেয়েছিল, সেটাও এখন হতাশায় পরিণত হয়েছে। পরদিন কোর্টে দাবিনকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসা হয়। জিসুকের লয়ার দাবিনকে প্রশ্ন করে, তুমি কি তোমার ভাইকে হত্যা করেছ? দাবিন কিছু বলতে পারে না, কাঁদতে শুরু করে। জাজ দাবিনের কন্ডিশন দেখে ব্রেক দেয়। লয়ার দাবিনকে বলে, তোমাকে কথা বলতেই হবে। জাং বলে, তুমি বলেছিলে আমি একজন ভালো মানুষ, কিন্তু আমি তোমার আর মিনজুর সিচুয়েশন জানার পরেও তোমাদের সাহায্য না করেই চলে গেছিলাম। মিনজু মারা যাওয়ার পেছনে আমি দায়ী, আমি আমার প্রমিস রাখিনি। লয়ার জাংকে বলে, যদি দাবিন কথা না বলে তাহলে এটা এখানেই শেষ, আমাদের কিচ্ছু করার থাকবে না। তখনই দাবিনের ফ্রেন্ড হো তার মায়ের সাথে কোর্টে আসে।
জাং দেখতে পায় ওর হাতেই রয়েছে মিনজুনের সেই গরিলাটা। এরপরেই জাজ জাংয়ের কাছে জানতে চায় কেন দাবিন কোনো কথা বলছে না। তখন জাং বলে তাকে যে পরিমাণ অ্যাবিউজ করা হয়েছে, যে পরিমাণ মারধর করা হয়েছে, সেই ভয় এখনও তার মধ্যে বাসা বেঁধে আছে, আর এই ভয়ের জন্যই সে আজ কোনো কথা বলতে পারছে না। জাং বলে আমি একবার দাবিনের সাথে কথা বলতে চাই। এই বলেই সে দাবিনকে গরিলাটা গিফট করে। দাবিন গরিলাটিকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জাং তাকে বলে তোমার এখানে কাউকে ভয় পেতে হবে না, কিংকং এবং আমি তোমাকে প্রোটেক্ট করব। এখানে উপস্থিত সকলেই তোমাকে নিয়ে চিন্তিত। দাবিন বলে না, তারা কেউ আমাকে নিয়ে চিন্তা করে না। এমনকি মিনজুন মারা যাওয়ার পরেও তারা আমাকে বারবার জিজ্ঞেস করেছে আমি কেন মিনজুনকে হত্যা করেছিলাম। আমি সেটা বললে আমিও মিনজুনের মতনই মারা যাব। জাং বলে তুমি একবারের মতো বলো যে তুমি মিনজুনকে মারোনি। দাবিন বলে কিন্তু আমি তো তাকে মেরেছি। মা আমাকে বলেছিল তাকে পানিশমেন্ট দিতে, তাই আমি তার গালে 2 বার চর মেরেছিলাম। মিনজুন আমার জন্য মারা গেছে। এই বলেই দাবিন কান্নায় ভেঙে পড়ে। জাং জাজকে বলে দাবিনকে তার নিজের ছোট ভাইকে হত্যা হতে দেখতে হয়েছে, যেখানে তার সৎমা তারই চোখের সামনে তার ভাইকে হত্যা করেছে। কোর্ট কেন তারপরেও দাবিনকে তার সৎমার কাছে থাকতে দিল? কেন একজন কিলারের কাছে থাকতে দিল? শুধুমাত্র প্যারেন্টাল রাইটসের কারণে দাবিনকে তার ভাইয়ের খুনির সাথে থাকতে হয়েছিল। তাকে একটা চয়েসও দেওয়া হয়েছিল, নিজের উপর সব দোষ স্বীকার করো নতুবা মৃত্যু গ্রহণ করো। দাবিন বাঁচতে চায়, আর সেই জন্যই সে বাধ্য হয়ে কনফেস করেছিল যে সে তার ভাইকে হত্যা করেছে। জাজ বলে দাবিন তুমি আমাদেরকে বলো কে তোমার ভাইকে আঘাত করেছিল। দাবিন জিসুকের দিকে তাকিয়ে ভয়ে চুপ করে থাকে। জাং বলে যদি তুমি বলতে না চাও তোমাকে বলতে হবে না। দাবিন বলে আমি বলবো। মা মিনজুনকে আঘাত করেছিল, তাকে বারবার লাথ মেরেছিল। কোর্টের সকলেই এই স্টেটমেন্ট শুনে বিস্মিত হয়ে যায়। জিসুকের লয়ার অবজেক্ট জানিয়ে বলে এমন কোনো প্রমাণ বা সাক্ষ্য নেই। তখন দাবিনের লয়ার জাজকে বলে আমার কাছে একটি ভিডিও এভিডেন্সও রয়েছে। ভিডিওতে ছোট্ট মিনজুনের দুষ্টু মিষ্টি কিছু ভিডিও ছিল। তার পড়া শেষ সেই মুহূর্ত, যেখানে সবাই দেখতে পায় কতটা নির্মমভাবে, কতটা নিষ্ঠুরভাবে জিসুক দাবিন এবং মিনজুনকে মেরেছিল। কোর্টের সকলেই সেই ভিডিও দেখে স্তব্ধ হয়ে যায় যে কিভাবে একজন মহিলা এই 7 বছরের বাচ্চার পেটে এত জোরে জোরে লাথ মারতে পারে। মারা যাওয়ার আগে মিনজুন দাবিনকে বলেছিল আমি মাকে স্বপ্নে দেখেছি, কিন্তু আমি তার ফেস মনে করতে পারছি না। আর দেখেছো আমার পেট, হয়তো আমি আজ অনেক বেশি খেয়ে ফেলেছি, তাই জন্যই আমার পেটটা এতটা ফুলেছে। আসলে এই 7 বছরের বাচ্চার পেটে এত জোরে জোরে লাথ মারা হয়েছে যে তার পেটের ভেতরে ব্লিডিং শুরু হয়ে গেছে। ব্লিডিং হয়েই তার পেটটা ফুলে গেছিল। আর এরপরেও এই ছোট্ট বাচ্চাটি চিকিৎসা তো দূরের কথা, কোনো রকম সাহায্যই সে পায়নি। আর এই অবস্থাতেই এত যন্ত্রণা, এত কষ্ট নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। জিসুক উত্তেজিত হয়ে বলে আপনারা এই খেয়ালহীন ভিডিওকে এভিডেন্স মনে করছেন? হ্যাঁ, আমি মিনজুনকে মেরেছিলাম, তবে সেটা কেবলই একজন মায়ের দায়িত্ববোধ থেকে। আমি তাকে ডিসিপ্লিন শেখাতে চেয়েছিলাম। জাং বলে তুমি কি আদৌ জানো মায়ের মমতা কি জিনিস, মায়ের ভালোবাসা কেমন হয়? জিসুক বলে আমি তাদের জন্য সব করেছি, একজন মায়ের যা যা দায়িত্ব তা পালন করেছি। অসুস্থ হলে মেডিসিন খাওয়ানো, তাদের জন্য রান্না করা, সব করেছি। জাং বলে একবার মিনজুন আমাকে জিজ্ঞেস করেছিল মা কেমন হয়, এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি মা কেমন হয়। জিসুক রেগে জাংকে তাড়া করতে আসে। সে বলে আমি কি করে জানবো, আমার তো কোনোদিন মাই ছিল না। জিসুকের এই রূপ দেখে কোর্টের বুঝতে বাকি থাকে না সে আসলে কেমন প্রকৃতির মানুষ। জিসুককে চাইল্ড অ্যাবিউসের জন্য 16 বছরের কারাদণ্ড দেয় এবং দাবিনের বাবাকে এই সব কিছু দেখেও চুপ করে থাকার জন্য 5 বছরের কারাদণ্ড দেয়। ফাইনালি নিজের 7 বছরের ভাইয়ের হত্যা হওয়ার পর, দাবিনের ওপর দিনের পর দিন এমন অত্যাচার হওয়ার পর আজ এই অপরাধীগুলো শাস্তি পেয়েছে। এরপরেই কেটে যায় 6 মাস। 6 মাস পর দাবিন সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে তার ভাইকে আজ ভীষণ মিস করছে, কারণ জাং অবশেষে তার মায়ের ছবি কালেক্ট করতে পেরেছে। দাবিন তার ভাইয়ের উদ্দেশ্যে বলে তুমি ঠিকই বলেছিলে, জাং মিথ্যেবাদী নয়। তখনই জাং দাবিনের মায়ের ছবি নিয়ে আসে। দাবিন প্রথমবার তার মাকে দেখতে পায় আর বলে মিনজুন, এটাই আমাদের মায়ের ছবি, তুমি কি এখন মায়ের ফেসটা মনে করতে পারছো? তখনই দাবিন একটি কাগজের এরোপ্লেন উড়ে যেতে দেখে। দাবিনের মনে হয় মিনজুন যেন তাকে বলছে হ্যাঁ আমি জানি মা কেমন দেখতে, আর আমি এখন আমার মায়ের কাছেই আছি। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্প নয়, এক কঠিন বাস্তব ঘটনা।
যেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো কোরিয়াকে। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।